झूठ में मत जाओ। तो মহা झूठ হলো মহা মিথ্যা। দেশে রক্তপাত হবে, কেউ কাউকে বাঁচাতে পারবে না। যেরকম দিল্লিতে আরএসএস এর লোকেরা পুলিশের ড্রেস পরে বন্দুক হাতে নিয়ে মুসলমানদেরকে মেরেছে, এত ক্রিমিনাল সৃষ্টি হয়েছিল ভারতবর্ষে, কিন্তু কোন হিন্দু মুসলমান দাঙ্গা হয়নি কোন জায়গাতে। সব দাঙ্গা আরএসএসরা করিয়েছে। আর আরএসএস এর কোথায় বিজেপি চলে? আমিনুল ভাইকে প্রশ্ন করতেছি, তুমি কার ক্যান্ডিডেট? আরএসএস এর কি সমর্থন তোমার উপরে আছে? 2001 ইলেকশনে আমার উপরে অস্ত্রশস্ত্র নিয়ে আক্রমণ করেছেন। আমি বারবার সোনাইবাসীকে বলছি, যদি আমি বিধায়ক থাকা অবস্থায় আক্রমণ করেছেন, তাহলে আপনাদের কি অবস্থা হয়েছে দেখেন। এটা গণতন্ত্র, এটা গোলামতন্ত্র নয়। এটা গোলামতন্ত্র নয়। আল্লাহ নবীর আমলে গোলামতন্ত্র ছিল। আল্লাহ নবী গোলামতন্ত্রকে ধ্বংস করে গণতন্ত্র এনেছেন। বদরুদ্দিন হলেন ব্যাপারী। ওনার ব্যবসার বৃহত্তর স্বার্থের জন্য উনি আসামের মুসলমানকে বলে দিচ্ছেন। সব মুসলমানদের নাম নিয়ে আপনি 58টা এনজিও করেছেন। সেই এনজিও গুলা করে আপনি সমগ্র পৃথিবী থেকে আপনি টাকা আনতেছেন, হরিলুট তো দিচ্ছেন ভাই। আমি বদরুদ্দিন সাহেবকে বলতে চাই, কি আতর ব্যাপারী না আদম ব্যাপারী? ভালো ভালো লোককে দুটো দিয়েছেন। বিজয় কৃষ্ণনাথের প্রায় 6 থেকে 8 কোটি টাকা দিয়েছেন, কিন্তু বিজয় কৃষ্ণনাথকে টিকেট দেন নাই। আমাদের সোনাই সমষ্টির আশিক মিয়া কোটি টাকা খরচ করেছে বদরুদ্দিনের সংগঠনের জন্য, ওনাকে টিকেট দেন নাই। এরপরে ডিস্ট্রিক্ট কমিটির চৌধুরী ছিল একজন উকিল, ওনাকে বের করেছেন। কমলান দেবসকে বের করেছেন। হিন্দু ভাইকে বলছি, সারা ভারতবর্ষ জানে বিজেপি একটা সাম্প্রদায়িক দল, তদ্রুপ বদরুদ্দিন একটা সাম্প্রদায়িক দল। বদরুদ্দিন সাহেব নিজে বলেছেন যে 3500 মসজিদ ভেঙে দেবে হিন্দুরা, মুসলমানরা বাংলাদেশে পাকিস্তানে যেতে হবে। তাই বদরুদ্দিন সাহেব হিন্দুকে ওয়ান সাইড করে দিচ্ছেন, মুসলমানকে ওয়ান সাইড করে দিচ্ছেন। বহিরাগত হটান, সোনাই বাঁচান। এই ইলেকশনে সোনাইবাসীর হয়তো ভবিষ্যৎ সুন্দর হবে, আর এই ইলেকশনে হয়তো সোনাইবাসীর ভবিষ্যৎ ধ্বংস হবে। সাজু সিনহার বাক্যি নি, সাজু চিন্তায় ভার্সন নি, এই গানটা স্মরণ করবেন। যেহেতু গত ইলেকশনে খলনায়ক মীর জাফর আবু জাহেল ছিলেন সাজু, আর সাজু যে বিজেপিকে জিতিয়েছে সবাই অবগত, সমগ্র আসাম। আর বদরুদ্দিন সাহেব আসামে মুসলিম ভোট ডিভাইড করে বিজেপিকে জিতিয়েছেন। আমার সাজু কার টাকা দিয়ে এনামুল ভাইকে টিকিট ক্যান্সেল করেছে? সাজু কাকে ক্ষতি করে নাই? সন্তোষ মনের সঙ্গে থেকে সন্তোষ মনে ক্ষতি করেছে। বিতিকা দেবকে সন্তোষ মনকে খেয়েছে, বিতিকা দেবকে খেয়েছে, সুস্মিতা খেয়েছে, কুতুবকে খেয়েছে, সোনাইবাসী সবাইকে খেয়েছে। সাজু ভাইকে বলতেছি, তোমার তো গুরুদেব, তুমি একবার ছিলে রানাদেবের ফুলি ফুয়া, পালিত পুত্র, আরেকবার হয়েছেন বদরুদ্দিনের। তুমি এইরকম বিভ্রান্তি সৃষ্টি করো না। আমি জানি তুমি হিন্দু কয়েকটা নির্দল ক্যান্ডিডেট দিয়েছ হিন্দু ভোট ডিভাইড করার জন্য। আমিনুল মুসলিম কয়েকজন দিয়েছে মুসলিম ভোট ডিভাইড করার জন্য। এইসব কি রাজনীতি করতেছো ভাই? তাই মুসলমান ভাইরা জানি যে এখন হিন্দু ভাই দুয়াই, তারা কি তা আড়ুয়ানি? আমরা হয়তো গরম জিনিস খাই, গরম মাংস খাই, মাথা গরম থাকে। হিন্দু ভাইরা দুধ খায়, কলা খায়, চিরা খায়, সবজি খায়, তারা মাথা ঠান্ডা। তাই আপনারা সোনাইকে বাঁচান, মইনুল হক চৌধুরীর বানানো সিটকে বাঁচান। নমস্কার, আপনারা দেখছেন FIB টিভি। আমি বর্তমানে উপস্থিত হয়েছি আমাদের সোনাই বিধানসভা সমষ্টির একজন প্রতিবাদী মুখ তথা 2বারের প্রাক্তন বিধায়ক আনোয়ার হোসেন লস্কর। ওনাকে FIB টিভির পক্ষ থেকে আমরা স্বাগত জানাচ্ছি। আমি জানতে চাই স্যার, আপনি সুদীর্ঘ
এবং সুদীর্ঘ 35-36 বছর আমাদের জানা মতে রাজনীতির সঙ্গে যুক্ত ছিল। হ্যাঁ, আপনার অনুভবটা কি রাজনীতির সঙ্গে? দেখেন, রাজনীতি করা আমার পেশা নয় এবং আমার জীবিকা নির্ভর নয়। আমাদের ধর্মের প্রভেদ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে রাজনীতি করা একটা পবিত্র ইবাদতই করা, ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত। সেই হিসাবে আমি বিদায় করার 10 বছর আগে থেকে আমি রাজনীতির সঙ্গে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত। 96 থেকে ডাইরেক্ট রাজনীতি শুরু হয়েছে আমার। আচ্ছা, আপনি যে সমষ্টি থেকে দাঁড়াচ্ছেন, সুনাই সমষ্টি, এই সুনাই সমষ্টি থেকে সত্যিকারের উন্নয়ন হয়েছে? শুনেন, আমরা অত্যন্ত দুঃখিত, শোষিত, লাঞ্ছিত, বঞ্চিত। সুনাই বাইরের লোক, যেটাকে বলে বহিরাগত শিল্পের লোকরা গিয়ে সুনাইকে সবসময় অশান্তি সৃষ্টি করে। শান্তি বলতে সুনাইতে নেই। রাজনীতির নেতা যদি সুনাইকে শান্তি সৃষ্টি করতে চায় তাহলে অশান্তি কেন? সুনাইতে আমাদের কিছু লোককে বহিরাগতরা টাকার লোক ছিটিয়ে আমাদেরকে নষ্ট করতেছে। কাজ কোথায় হয়েছে ভাই? কাজ কোথায় হয়েছে? আমাদের বর্তমান বিধায়ক বলতেছেন 263 কোটি টাকার কাজ হয়েছে। উনি কি জানেন না উনি কত পার্সেন্ট কমিশন নিয়েছেন? ওনার আত্মীয় স্বজনকে দিয়ে সুনাইতে হলিউড দিয়েছেন। হ্যাঁ, 20% কাজ হয়েছে, সেটা স্বীকার করা যায়, কিন্তু 80% গেল কোথায়? আজকে সকালে একটা সৈয়দপুর জিপিতে গিয়েছিলাম, 25 লক্ষ টাকার কাজ, 5 গাড়ি মাটি ফেলা হয়েছে, 25 লক্ষ টাকা উঠাও। নিরীহ গরিব, নিরীহ মানুষরা প্রতিবাদ করলেই কেস, জেল, অত্যাচার। তাই এতদিন মানুষ ভয়ে বন্ধ ছিল। আমি প্রায় 8 মাস থেকে দৌড়াদৌড়ি করতেছি। এখন কোড অফ কন্ডাক্ট লেগেছে, তাই কারো উপরে কেস দেবে না। মানুষ এখন মুখ তুলতেছে। নমিনেশন দিয়েছি, ইনশাল্লাহ নমিনেশন দেওয়ার পরে আমি যে প্রতিক্রিয়া দেখতেছি সবাইকে। আর আমি একমাত্র ভূমিপুত্র, বাইরা লোকদের কি দাবি শোনাইতে? ওদের কি কোনো কবরস্থান আছে? ওদের কি কোনো মসজিদ আছে? ওদের কি কোনো হামসায়া আছে? ওদের কি কোনো ঈদগাহ আছে? ওদের কি আত্মীয় স্বজন একটা কিছু আছে, পুষ্টিকার আছে? শুনাইতে ওনারা হিন্দু মুসলমানকে বিভক্ত করতে চায়। যেমন সাজু সাহেব হিন্দুর বিরুদ্ধে বলেছেন। গত ইলেকশনে দেখেন তো আমার বিরুদ্ধে অপপ্রচার করেছেন সাজু সাহেব। উনি বলেছেন আমি বিজেপির এজেন্ট। আমিনুল সাহেব বলেছে আমার ক্যান্ডিডেট। এনামুল সাহেব বলেছেন দেখেছেন তো বিজেপির এজেন্ট। এই বলে তার বোকা মানুষকে আরো বোকা বানিয়ে আমার ভোটটা নিয়ে গেল। ইলেকশনে হারার পরে আমি তদন্ত করলাম যে কিসের জন্য আমি এত কম ভোট পেয়েছি। তো মুসলিমরা স্বাভাবিক বিজেপিকে ভোট দেয় না, কিন্তু মুসলিমদের ভোট 2 ভাগ করেছেন। সাজু হয়ে গেলেন মৌলানা, আর আমিনুল সাহেব হয়ে গিয়েছিলেন ইলেকশনের সময় ব্রাহ্মণ পূজারী। তাই দুইজনে নাটক করে হিন্দুকে ডিভাইড করেছেন, মুসলমানকে ডিভাইড করেছেন। মুসলমান ভোট 2 ভাগ হয়েছে। আমি স্বীকার করি, আমি জানি 500 ভোট আমিনুলকে দেয় নাই মুসলমান ভোটরা, 500 ভোট দেয় নাই। তাই হিন্দু ভোটে আমিনুল সাহেব জিতেছে। আমি হিন্দু ভাইদের উপর কোনো দুঃখিত নয়,
গণতন্ত্র দেয়, যার যারই মৌলিক অধিকার ভোট দেওয়া, কিন্তু ওনারা যেরকম বঞ্চিত হয়েছে, ওনাকে যেরকম ডিপ্রাইভ করেছে, লুট হয়েছে আমাদের সুনাই হিন্দু এরিয়াতে, মণিপুরি এরিয়াতে, মুসলমান এরিয়াতে সবাই অবগত আছে কি হয়েছে। তাই মুসলিমরা কোনো সময় আমিনুলকে ভোট দেবে না, মুসলিমরা কোনো সময় সাজুকে ভোট দেবে না, যেহেতু গত ইলেকশনে খলনায়ক মীর জাফর আবু জাহেল ছিলেন সাজু। রাজনীতি সবাই করে দেখেন, গ্রামাঞ্চলের ছেলেরা, ভালো ভালো ছেলেরা, কিন্তু সবাই চুর ডাকাতি করার জন্য রাজনীতি করে নাই। আজকে মহাজোট কোথায়? মহাজোটের সত্যবাদী মানুষরা, এনামুল সাহেব এখনো পর্যন্ত মহাজোটকে সমর্থন দিচ্ছে না। মহাজোট হলো, জুট অর্থ হলো, জুট কথার অর্থ হলো মিথ্যা। যেমন হিন্দিতে বলে জুট মাত বলো, জুট মে মত যাও। মহাজোট হলো মহা মিথ্যা। এখন শুনাইতে যেরকম চলতেছে, আমি শুনাই কংগ্রেসি ভাইদেরকে বলছি, দেশ বাঁচান। রাসূলুল্লাহ বলেছেন দেশপ্রেম ইমানের অঙ্গ। আর আপনারা মির্জাফরের ভূমিকা নেবেন না। অনেক লর্ড ক্লাইভ গিয়েছে শুনাইতে, লর্ড ক্লাইভের মতো বলবেন না, ধ্বংস হয়ে যাবেন। আজকে নবাব সিরাজউদ্দৌলার বাংলা কিরকম হয়েছে, কিরকম ধ্বংস হয়েছে বাংলা। এখনো বাংলাকে ধ্বংস করার উদ্দেশ্য ওদের বহিরাগতদের। তাই আপনারা সুনাইকে বাঁচান, মইনুল হক চৌধুরীর বানানো সিটকে বাঁচান, মইনুল হক চৌধুরীর সবদের সম্মান বাঁচান। আপনারা বহিরাগতদেরকে নিয়ে লাফালাফি করবেন না। অনেক কংগ্রেসি ভাইরা পেটে ভাতে খাওয়ার জন্য রাজনীতি করে, চুরি ডাকাতি করার জন্য রাজনীতি করে, মিথ্যা কথা বলে। তাই আমি তাদেরকে বলছি, ছেড়ে দিন। আপনাদের ছেলেমেয়েরা, আপনাদের ভবিষ্যৎ, সুনাইর ভবিষ্যৎ। এত চাকরি হয়েছে, কেন আমিনুল চাকরি দেবে না? কেন সুনাইবাসী একটাই চাকরি পান না? হিন্দু ভাই বলেন, মুসলমান ভাই বলেন, সর্বানন্দ শর্মা স্বীকার করেছেন ৮০,০০০ চাকরি দিয়েছেন। তাই আপনাদেরকে আমি কি বলবো, সুনাইবাসী শুনেন, আমার মতো নেতা পাবেন না। আমি মারা যাওয়ার পরে আপনারা প্রস্তাবের মানুষ চিরস্থায়ী অমর হয়। আর আমি যে দল করতেছি সেই দলের মধ্যে কোনো কেনা বেচা নেই। আপনারা জানেন কংগ্রেসের টিকিট নিতে গেলে কত লাগে। আপনারা জানেন যে বদরুদ্দিন আকবর সাহেব 10 কোটি টাকা ঘোষণা করেছেন। 5 কোটি টাকা আগে, আর 5 বছর আগে 5 কোটি 10 কোটি। তাই এই টাকাটা কোথা থেকে উঠবে? এই টাকাটা কোথা থেকে উঠবে? আজকে মানুষের ইমান খরিদ করতে ঘরে ঘরে যাচ্ছে টাকা নিয়ে। আমি দেশবাসীকে বলছি, মুসলমানের মধ্যে 5টা স্তম্ভ। একটা হলো ইমান, একটা হলো কলিমা, একটা হলো নামাজ, একটা হলো রোজা, একটা হলো হজ যাকাত। তাই ইমান যদি থাকে না, এই 4টা কিছু নয়। গ্রাম্য ভাষায় একটা কথা বলে, ইমান নাই দৌড়ো, আর কিসের নামাজ পড়ো। তাই ইমানটা বিক্রি করবেন না। এটা অত্যন্ত পবিত্র জিনিস। এটা হলো আপনাদের শক্তি, এটা হলো আপনাদের দেশপ্রেম, এটা হলো আপনাদের স্বাধীনতা, এটা হলো আপনাদের গৌরব। গত ইলেকশনে 2 ভাগ হওয়ার জন্য ভোট পয়সা দিয়ে 2 ভাগ করেছে। তাই আপনারা জানেন, আমাদের সুনাইবাসী হিন্দু বলেন, মুসলমান বলেন, নরকে ছিলাম 5 বছর। আমরা নরকে ছিলাম। হিন্দু ময় মুরব্বীরা, ভাই বোনরা, মা বোনরা পূজা করতে পারে নাই, মন্দির বন্ধ ছিল, নিরীহ মানুষরা রুজি রোজগার পান নাই, ঘর থেকে বের হতে পারেন নাই। এই পর্যন্ত বিজেপি অত্যাচার করেছে। সেই অত্যাচার সব জনজাতির উপরে হয়েছে, দুষ্টিগার উপরে হয়েছে। তাই আপনারা বিজেপির দিকে যাবেন না। আর বিজেপি করে কি ফায়দা হয়েছে দেখেন আপনারা। মুসলমান ভাইদেরকে বলছি যে আপনারা সাবধান হন, দেশ বাঁচান, দেশপ্রেম ইমানের অঙ্গ। তাই আপনারা যারা বিপদগামী হচ্ছেন, একটু চিন্তা করবেন যে আপনাদের ছেলেমেয়েরার ভবিষ্যৎ কি, আপনাদের নেক্সট প্রজন্মের ভবিষ্যৎ কি। হিন্দু ভাইদেরকে বলেছি, ময়মনব্বী ভাইদেরকে বলতে চাই যে আপনাদের যাদের বয়স হয়েছে, আমারও বয়স হয়েছে, আমাদের বংশের
অস্তিত্ব মিটে যাবে। হিন্দু ভাইকে বলছি, সারা ভারতবর্ষ জানে বিজেপি একটা সাম্প্রদায়িক দল। তাই বিজেপি কি অবস্থা হয়েছে, তদ্রুপ বদরুদ্দিন একটা সাম্প্রদায়িক দল। বদরুদ্দিন সাহেব নিজে বলেছেন যে ৩,৫০০ মসজিদ ভেঙে দেবে হিন্দুরা। নিজেই বলেছেন ৩,৫০০ মসজিদ ভেঙে দেবে, মুসলমানরা বাংলাদেশে পাকিস্তানে যেতে হবে। তাই বদরুদ্দিন সাহেব হিন্দুকে ওয়ান সাইড করে দিচ্ছেন, মুসলমানকে ওয়ান সাইড করে দিচ্ছেন। আমি বদরুদ্দিন সাহেবকে বলতে চাই, কি আতর ব্যাপারী না আদম ব্যাপারী? আমি তো দেখতেছি উনি মুসলমানদেরকে নিয়ে ব্যাপার করতেছেন, বিজনেস করতেছেন। কি দরকার ভাই? সারা আসামের সংখ্যালঘু মুসলমানের আপনি এই যে হয়েছে কাউন্টিং হয়েছে, মানে সেন্সাস থেকে সব মুসলমানদের নাম নিয়ে আপনি ৫৮টা এনজিও করেছেন, গরিব মানুষের নাম নিয়ে। সেই এনজিও গুলা আদমশুমারি রিপোর্ট থেকে নিয়েছেন। সেই এনজিও গুলা করে আপনি সমগ্র পৃথিবী থেকে আপনি টাকা আনতেছেন, পরিলোক তো দিচ্ছেন ভাই। আর এটা নিয়ে আপনি রাজনীতি করতেছেন। আজকে আরবের মুসলমানরা আমাদের জন্য দর্দ আছে, সমগ্র আরবের মুসলমানরা, ইউরোপের মুসলমানরা, আমেরিকার মুসলমানরা, সেখানে সেখানে আপনারা এনজিও পাঠাচ্ছেন। কি দিয়েছেন আপনি কাছাড়ে ভরাকে? কি দিয়েছেন আপনি? আপনি তো এনআরসি এনেছেন, যদি আমার সাংবাদিক ভাই বললেন নাই। আমি বলতেছি শুনেন, ২০০৪-এ যখন লোকসভা ইলেকশন হয়, তখন বদরুদ্দিন সাহেবের কয়েকজন লোক দিয়ে বলেছেন আমাদের জমিয়তের কোটা থেকে বদরুদ্দিন সাহেবকে রাজ্যসভার এমপি বানাও। তখন তরুণ গগৈ ওনাদেরকে বলেছে যে জমিয়তের কোটা কোথায়? সংবিধানে কোন জমিয়তের কোটা নেই। আর হুইজ বদরুদ্দিন? হুইজ বদরুদ্দিন বলেছেন। সেই হুইজ বদরুদ্দিন এতদিন চলেছে। হ্যাঁ, যখন ২০০৬-এর ভিত্তিতে বদরুদ্দিন ইউডিএফ করলেন, ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট, তাই আমি ইউডিএফ এর কথা বলতে গেলে ইউএমএফ এর কথা বলবো। ইউডিএফ করেছেন, 18 জন এমএলএ 19 ওখানে হয়েছেন। তখন তরুণ গগৈ সাহেব দেখলেন যে আসামের মুসলিম ভোটরা বদরুদ্দিনকে নিয়ে যাবে। তখন সর্বানন্দ সোনোয়াল এজিপির এমপি ছিলেন, সবাই জানে। তখন এজিপি বিদেশি খেলাও নিয়ে ব্যস্ত, বাঙালি হিন্দু মুসলমান হিন্দি ভাইদেরকে বিতরণ করার জন্য। তখন সর্বানন্দ সোনোয়ালকে বলেছিলেন তুমি একটা সুপ্রিম কোর্টে কেস করে দাও, আর বিদেশি খেলাতে হবে। তখন সর্বানন্দ সোনোয়াল সাহেব বললেন আপনি কি আমাকে সাহায্য করবেন? তখন তরুণ গগৈ সাহেব বলেছিলেন সব ধরনের সাহায্য করব। তাই সর্বানন্দ সোনোয়াল সুপ্রিম কোর্টে কেস করেছেন। ভালো করে বুঝবেন, সুপ্রিম কোর্টে কেস করেছেন আইএমডিটির উপরে, যে আইএমডিটি আসামের সংখ্যালঘুদের রক্ষা কবচ ছিল। সুপ্রিম কোর্টে কেস করা বলে সুপ্রিম কোর্ট আসাম গভর্নমেন্টকে বলেছে, তরুণ গগৈকে বলেছে যে আপনি এফিডেভিট দেন, একটা আপনার বক্তব্য দেন গভর্নমেন্ট থেকে। তখন এফিডেভিটটা অত্যন্ত লুজ করে দিয়েছিল তরুণ গগৈ সাহেব, যাতে আইএনডিটি অ্যাক্ট ক্যান্সেল হয়। আমার মতো এরকম কথা আসামে কোনো নেতা বলে নাই, আর বলবেও না। তখন লুজ করে দেওয়ার পরে আইএনডিটি অ্যাক্ট ক্যান্সেল হয়েছে, সেটা সম্বন্ধে অবগত আছে ইউডিএফ এর বদরপুরের এমএলএ ছিলেন আনোয়ারুল হক সাহেব, উনি উকিল ছিলেন। তখন বদরুদ্দিন সাহেব কিছু বলেননি। বদরুদ্দিন সুপ্রিম ছিলেন, কিছুই বলেননি। 2006-এর পরে, দ্যাট মিনস 2009-এর পার্লামেন্ট ইলেকশন আগে, সেটা আতাউর রহমান মাজার ভুইয়া সাহেব জানেন। ওনাদেরকে জিজ্ঞাসা করবেন, ওনারা মিথ্যাবাদী নয়।
উনারাও সেই বদরুদ্দিন আজমলের স্থান পান নাই। বদরুদ্দিন আজমল সাহেব অনেক কিছু করেছেন, ভালো ভালো লোককে দুটো দিয়েছেন। বিজয় কৃষ্ণনাথের প্রায় 6 থেকে 8 কোটি টাকা দিয়েছেন, কিন্তু বিজয় কৃষ্ণনাথকে টিকিট দেন নাই। আমাদের সুনাই সমষ্টির আশিক মিয়া কোটি টাকা খরচ করেছে বদরুদ্দিনের সংগঠনের জন্য, ওনাকে টিকিট দেন নাই। এরপরে ডিস্ট্রিক্ট কমিটির চৌধুরী ছিল একজন উকিল, ওনাকে বের করেছেন। কমলান দেবসকে বের করেছেন। বরাকের মধ্যে, কাছাড়ের মধ্যে এমন কোন হাই ফাই মানুষ নাই আপনার ইউডিএফে যে ওনার কথা শুনবে, যে ওনার হুকুমের গোলাম থাকবে তাদের সঙ্গে। তাই আপনাদেরকে বললাম ইউডিএফ করে আমাদের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক যেটা আছে হিন্দু মুসলমানের, সেটা সৌন্দর্য রাখুন। হিন্দু ভাইরা আমাকে বলেছে যে কি কষ্ট পেয়েছে বিজেপি থেকে, তাই হিন্দু ভাইরা আমাকে সাপোর্ট করতেছে, নিয়েছে। আমি ওদের মুখের কথা দেখে, মুখের ফেস দেখে ওদের অন্তরে পড়া জেনেছি যে অন্তরে ওরা আমাকে শ্রদ্ধা করে। আর একটা কথা বলতেছি, সুনাইবাসীকে, আচারবাসীকে, বরাকবাসীকে, আমার রাজনীতির জীবনের কোন একটা যদি ভুল দেখেন, কারো কাছ থেকে পয়সা নিয়েছি, 10 টাকা নিয়েছি, চুরি করেছি, মিথ্যা কথা বলেছি, মানুষকে অ্যারেস্ট করিয়েছি, আমার বিরুদ্ধে কোনো প্রমাণ নেই, করি নাই। পঞ্চায়েত রাজ বাঁচান, পঞ্চায়েত ভাইরা জানেন আমার সময় পঞ্চায়েত রাজ ছিল, কোন ডিস্টার্ব দেয়নি আমি। জনগণের মতামতকে আমি পছন্দ করে নিয়েছি। তাই কংগ্রেসী ভাইদেরকে বলছি, আপনাদের কংগ্রেস কোথায় থাকবে? শেষ হয়ে যাবে, শেষ হয়ে যাবে। ভবিষ্যতের চিন্তা করুন, দেশ বাঁচান। সাজুকে চিনেন, সাজুর একটা গান বের হয়েছিল গত ইলেকশনের আগে, সাজু সিনার বাক্যি নি, সাজু চিন্তায় ভার্সন নি। এই গানটা স্মরণ করবেন, ইলেকশনের আগে বের হয়েছিল 2016 আগে, সেই গানটা স্মরণ করবেন। আর সাজু যে বিজেপিকে জিতিয়েছে সবাই অবগত, সমগ্র আসাম। আর বদরুদ্দিন সাহেব আসামে মুসলিম ভোট ডিভাইড করে বিজেপিকে জিতিয়েছেন। আমাদের 2 জন মুসলিম লিডার সাম্প্রদায়িক রাজনীতি করেছেন। একজনের জন্ম দিয়েছিলেন এজিপি, ইউএমএফ, ইউনাইটেড মাইনরিটি ফ্রন্ট করে মুসলিম ভোট ভাগ করে এজিপির জন্ম দিয়েছেন। দ্বিতীয় জন হলেন ইউএমএফ, এমটা উঠেছে, ডিটা উঠেছে, ডিটা লেগেছে ইউডিএফ। তাই বদরুদ্দিন সাহেব আসামের দ্বিতীয় সাম্প্রদায়িক দলের জন্ম দিয়েছেন বিজেপি। এটা কোনো বাকি কোনো মুসলমানরা দেয় নাই। তাই আমরা এই দেশে আছি, সবাই মিলেমিশে চলবো, সম্পর্ক, ভ্রাতৃত্ববোধ সম্পর্ক রাখবো। 10 বছর যে শান্তি ছিল, আজকে 15 বছরে অশান্তির স্নায়ু হয়েছে। লুট, রাজ, গুন্ডাগার্দি বাইরে থেকে গিয়ে। তাই আমি বলতেছি ওদের কোনো অধিকার নেই। আর যারা বিপদে চলতেছেন, চলবেন না। অনেক কংগ্রেসি ভাইরা আছে যারা সাজুর টাকা লোভ করতেছে না। আর সাজুর কার টাকা দিয়ে এনামুল ভাইকে টিকিট ক্যান্সেল করেছে সেটা আমরা জানি। সাজু কার টাকা দিয়ে কুতুব আহমেদ সাহেবের টিকিট ক্যান্সেল করিয়েছে, সেই দুঃখে কুতুব আহমেদ সাহেবের পেনশন নিয়ে মৃত্যু হয়েছে কুতুব আহমেদ সাহেবের। সাজু কাকে ক্ষতি করে নাই? সন্তোষ মনের সঙ্গে থেকে সন্তোষ মনে ক্ষতি করেছে। গীতিকা দেবকে, সন্তোষ মনকে খেয়েছে, গীতিকা দেবকে খেয়েছে, সুস্মিতা খেয়েছে, কুতুবকে খেয়েছে, সুনাইবাসী সবাইকে খেয়েছে। আপনারা কি ওকে চিন্তা করবেন? কি অবদান আছে সুনাইতে? ডিলিমিটেশনের কথা আমি তখন বলেছি 2008 সালে সন্তোষ মনকে ক্ষমতা দেওয়া হয়েছিল লোকসভা ইলেকশনের আগে। আমি বারবার বলেছি সন্তোষ মোহন ডিলিমিটেশনের ক্ষতি করবে আমাদের সোনাই, কিন্তু সাজু তখন কেন বলে নাই? আমার প্রশ্ন। আজকে এমন ক্ষতি হয়েছে ডিলিমিটেশনের, এমন ক্ষতি হয়েছে, হবে এবং অশান্তি হবে, সেটা কেউ পরিপূর্ণ করতে পারবে না। মহিলক চব্বিশ সোনাই প্রস্তুতি বাঁচান। এই বহিরাগতদের বিতাড়ন করুন, বহিরাগত হটান, সোনাই বাঁচান।
এবং বদরুদ্দিন সাহেবের জন্য এনআরসি যে এসেছে, কি ক্ষতি হয়েছে হিন্দু মুসলমানের তারা জানতে পারবেন। বিজেপির লকডাউন একটা বাহানা, লকডাউন একটা বাহানা, করোনা একটা বাহানা। দেখেন আমাদের উত্তর পূর্ব ভারতে ম্যালেরিয়া প্রভাব বেশি, সেটা আজ থেকে নয়, ব্রিটিশের আগে থেকে। তো ম্যালেরিয়া একটা পার্ট হলো করোনা। তাই ভারতবর্ষের যত লোক করোনা হয়েছিল সবাই বেঁচেছে ম্যালেরিয়ার ঔষধ দিয়ে, সবাই বেঁচেছে ম্যালেরিয়ার ঔষধ খেয়ে। নতুন কোনো ঔষধ বের হয় নাই। পৃথিবীর অন্যান্য দেশে ম্যালেরিয়া রোগ নেই, তাই অন্যান্য দেশে লক্ষ লক্ষ লোক মরেছে। তাই এটার সুযোগে হিন্দু মুসলমানকে ভয় দেখিয়ে লুটেছে। আর আরেকটা কথা বলেছি যে বার্মা থেকে সুপারি আসার কাজ আজকে থেকে 30 বছর আগে ছিল। লক্ষ লক্ষ সুপারি গাড়ি এসেছে। তাই সুপারির ভিতরে অনেকে বলে বস্তু এসেছে, কিন্তু কোন সুপারি, পুলিশ ভাইদেরকে দোষ দিচ্ছি না। পুলিশ হলো যার সরকার তার দুহাই, যার সরকার তার দুহাই। রোহিঙ্গা হত্যাকাণ্ড যখন হয়েছিল তখন নরেন্দ্র মোদী সেখানে গিয়েছিলেন। কি কন্ট্যাক্ট হয়েছিল সুজির সাথে, এরপরে সুপারির কারবারের অগ্রগতি হয়েছে। একটা সুপারির গাড়ি আনলোড হয় নাই। বস্তু এসেছে, ড্রাগস এসেছে বলে দেন আমাদের বিধায়ক, শিলচরের বিধায়ক দিলীপ পাল চৌধুরী। কিন্তু আমি বলেছি ড্রাগস বস্তু আর কি এসেছে দেখেন, সেই জিনিসগুলো কোথায় গিয়েছে, যেখানে আরএসএস এর ঘাটতি। বলছি সতর্ক থাকুন। আমি বলতেছি না কি জিনিস এসেছে। আমাদের বাংলায় একটা কথা আছে মুসলমানদের মধ্যে, মানে আসলে কথা লাগাল পাওয়া যায়। জেনে যে চিন্তা করুন, দেশের অবস্থা খুবই খারাপ, দেশে রক্তপাত হবে, কেউ কাউকে বাঁচাতে পারবে না। যেরকম দিল্লিতে আরএসএস এর লোকেরা পুলিশের ড্রেস নিয়ে কিনতে, পুলিশের ড্রেস পরে বন্দুক হাতে নিয়ে মুসলমানদেরকে মেরেছে, সেই রকম অবস্থা ভারতের মুসলমানদের হবে। রক্তপাত হবে, হিন্দুদের সঙ্গে মুসলমানের সম্পর্ক বিচ্ছিন্ন হবে। এত কমিউনাল সৃষ্টি হয়েছিল ভারতবর্ষে, কিন্তু কোন হিন্দু মুসলমান দাঙ্গা হয়নি কোন জায়গাতে। সব দাঙ্গা আরএসএস রা করিয়েছে। আর আরএসএস এর কোথায় বিজেপি চলে। আজকে আমিনুল ভাইকে প্রশ্ন করতেছি, তুমি কার ক্যান্ডিডেট? আরএসএস এর কি সমর্থন তোমার উপরে আছে? হ্যাঁ, আমাদের একজন আরএসএস এর সমর্থন পেয়েছে, শুনেছি, ওনাকে আমি ভালো করে চিনি। বিশ্ব হিন্দু পরিষদের সমর্থন পেয়েছে, এরপরে বজরঙ্গলের সমর্থন পেয়েছে, ওনাদেরকে নিয়ে নমিনেশন সাবমিট করেছেন। আর সাজু ভাইকে বলতেছি, তোমার তো গুরুদেব, তুমি একবার ছিলে রানাদেবের ফুলি ফুয়া, পালিত পুত্র, আরেকবার হয়েছেন বদরুদ্দিনের। তোমার নাটকটা সবাই জানতে পেরেছে। তুমি কার এজেন্ট? অমিত সাহেব, নরেন্দ্র মোদী, বদরুদ্দিন। আর বদরুদ্দিনের সব কিছু আমার জানা আছে। আমি বলবো বদরুদ্দিন হলেন ব্যাপারী। ওনার ব্যবসার বৃহত্তর স্বার্থের জন্য উনি আসামের মুসলমানকে বলে দিচ্ছেন। শুনেছি গতকালকেও পশু খেদাও করেছেন একজন এমএলএকে। উনি হলেন দিং সমষ্টির আমিনুল ইসলাম। একজন এমএলএকে তার লোক খেদাও করে। তাই হলে তুমি এইরকম বিভ্রান্তি সৃষ্টি করো না। আমি জানি তুমি হিন্দু কয়েকটা নির্দল ক্যান্ডিডেট দিয়েছ হিন্দু ভোট ডিভাইড করার জন্য। আমিনুল মুসলিম কয়েকজন দিয়েছে মুসলিম ভোট ডিভাইড করার জন্য। এইসব কি রাজনীতি করতেছো ভাই? কি রাজনীতি করতেছো? নিজের আদর্শ সততার উপরে রাজনীতি করো। আর রাজনীতিতে হলো শ্রেষ্ঠ এবাদতি। আমি পয়সার জন্য রাজনীতি করে নেই। সুনাইবাসীকে, শিলচরবাসীকে, কাছাবাসীকে আমি শান্তির জন্য রাজনীতি করেছি, করব।
আমি দুধের মতো পবিত্র আমার রাজনীতি জীবন কলুষিত করতে পারবেন না। হিম্মত থাকলে দেখেন আমি কার এজেন্ট। আরে আমিনুল সাহেব, আপনি তো টাকা দিয়ে ম্যানেজ করার জন্য আপনার বাগনাকে আমার মানুষের কাছে প্রপোজাল দিয়েছিলেন। আমি কি বিক্রি হওয়ার লোক তোমাদের কাছে? তুমি সাজু, তুমি কাকে কাকে আমাকে ধরেছ আমাকে টাকা দিবে আমি বসার জন্য? আমি তোমাদের টাকা দিয়ে কি করব? তোমরা আমাকে ঘুষ দিতে যাচ্ছ। হ্যাঁ, যদি আল্লাহকে ঘুষ দিতে পারি আমি তোমাদের টাকা দিয়ে, তাহলে বলো আমার আখের ভবিষ্যৎ কোথায়? তোমরা সেই সব কেনাবেচা করিও না, আর আমাকে লোক দেখাইও না। আমি টাকার জন্য কাঙ্গাল নই, আমি ইমানের কাঙ্গাল। ইমানের কাঙ্গাল জীবনে যতদিন আছি ইমানের সাথে বাঁচবো, নিজের ভবিষ্যতের সৌন্দর্য বাড়াবো, আমার আওলাদের সৌন্দর্য বাড়াবো, দেশের মা বোনদের, যুবক ভাই বোনদের সৌন্দর্য বাড়াবো। দেখেন আমি কি করতে পারি। মেডিকেলের গেট বন্ধ করেছেন আমিনুল সাহেব আর সাজু সাহেব। 2012-তে বিকল্প পথ খুলিয়ে দিয়েছেন এনামুল সাহেবকে হাতে নিয়ে। মেডিকেলের গেট থেকে দুর্গাপল্লী পর্যন্ত। আমার সময় দুর্গাপল্লীর অনেক ভাইরা বলেছে যে আপনি এই রাস্তাটা করিয়ে দেন। তখন আমি বলেছি দেখেন আপনাদের দুর্গাপল্লীর থেকে হাইলাকান্দির লোক আছে, পিস রাস্তা আছে, আমি পিস রাস্তা বানিয়ে দিচ্ছি। তাহলে তুমি কেন এইসব বিকল্প রাস্তা তৈরি করে আমিনুলকে দিয়ে আবার তুমি মেডিকেলের গেট বন্ধ করেছ? হ্যাঁ, তুমি জানো শাহবাজপুর অঞ্চলটাকে পুরো আসাম মিজোরামের সঙ্গে আমি পরিচয় করে দিয়েছি। এটা ব্যাকওয়ার্ড এরিয়া ছিল, পিস পড়া এরিয়া ছিল। তাই তুমি আমার সম্মান নষ্ট করার জন্য জনগণকে এত কষ্ট দিচ্ছ। এই রাস্তায় কি মুসলমান চলে? এই রাস্তায় সব সম্প্রদায় চলে। তাই গেটটা তুমি বলেছিল আমিনুল, তুমি বলেছিলে যে গেটটা করোনা শেষ হওয়ার পরে খুলে দেবে। তুমি কোথায় তোমার প্রতিশ্রুতি? আর শুধু শাহবাজপুরের মানুষ দুঃখিত নয়, এই রাস্তার জন্য সমগ্র সুনাইবাসী দুঃখিত, সমগ্র দলাইবাসী দুঃখিত। লক্ষ্মীপুরে একটা পার করেছে, ওদের সবাই দুঃখিত। তাই এমন অপরাধ করবে যে তুমি জনগণ চিন্তা করে নাই। আর তোমার কিরকম, তুমি একটা লজ্জা করে না? মানুষের কাছে ডাইরেক্ট ডিমান্ড। একটা বিধায়কের সম্মান কি থাকে, মর্যাদা কি থাকে? বিধায়ককে ইংলিশে বলে MLA। এত সম্মানিত পদ MLA, এত ইজ্জতি পদ। পৃথিবীতে যেমন ইজ্জতি পদ, আল্লাহর কাছে তেমন ইজ্জতি পদ। তোমরা MLA হয়েছে, MLA তো মাল, এলে অর্থ লইয়া, এ অর্থ আও, মাল লইয়া আও, মাল লেকে আও। আর আমি MLA হয়েছি পবিত্রতার MLA। কাউকে বলি নাই কোনোদিন ঘুষ খাই নাই। এইসব করবেন না ভাই। এই টাকা পয়সা নিয়ে আল্লাহর কাছে যেতে পারবেন না, কবরে টাকা পয়সা নিয়ে যেতে পারবেন না। মানুষের সম্পদ আত্মসাৎ করে দাও। মানুষের বদ্ধ আছে, তোমাদের বংশ ধ্বংস হবে যারা করতেছ। আমি একজনকে বলতেছি না, আমি সমগ্র আসামের এবং সমগ্র ভারতবর্ষের সব বিধায়কদের রাজনীতির পবিত্রতা নষ্ট করবেন না, সৌন্দর্য নষ্ট করবেন না। এটা গণতন্ত্র, এটা গোলামতন্ত্র নয়। এটা গোলামতন্ত্র নয়। আল্লাহ নবীর আমলে গোলামতন্ত্র ছিল। আল্লাহ নবী গোলামতন্ত্রকে ধ্বংস করে গণতন্ত্র এনেছেন। তোমরা আল্লাহ নবীর গণতন্ত্রের বিরোধিতা করিও না ভাই। আল্লাহ নবী নিষেধ করেছেন টাকা দিয়ে ভোট নিও না নেতাদেরকে। আর গরিবকে বলেছেন টাকা দিয়ে তোমাদের ইমান বিক্রি করিও না। তোমাদের ভোট, তোমাদের সৌন্দর্য, তোমাদের সমাজের সৌন্দর্য, তোমাদের ইমান, তোমাদের ইবাদত, তোমাদের দেশপ্রেম, তোমাদের স্বাধীনতা। তাই আপনারা সোনাইবাসীরা দেখুন, বোধহয় আমার জীবনের শেষ ইলেকশন। আর আপনারা এই ইলেকশনটা সৌন্দর্য করুন। এই ইলেকশনে সোনাইবাসীর হয়তো ভবিষ্যৎ সুন্দর হবে, আর এই ইলেকশনে হয়তো সোনাইবাসীর ভবিষ্যৎ ধ্বংস হবে। দুইটা রাস্তা, এটা সৌন্দর্যের রাস্তা, এটা ধ্বংসের রাস্তা। তাই ধ্বংসের রাস্তা থেকে বাঁচান। যেসব ছেলেরা পয়সার লোভে জিন্দাবাদ জিন্দাবাদ করতেছে, তাদের কি বৃহত্তর শব্দ? ওরা কি রাজনীতি জানে?
কিন্তু কংগ্রেসি ভাইদের মধ্যে, ইউপিএফের মধ্যে অনেক ভালো মানুষ আছেন যে পয়সার জন্য ওরা রাজনীতি করেন নাই আর করবেনও না। দেখে যান, লড়াই শুরু হয়েছে, যুদ্ধের ময়দানে এসে গণদেবতারা কাকে ভোট দিয়ে দেখবেন। তাই গুন্ডামি, চিত্রামি, সেই সবের জবাব দেবে জনগণ। জনগণ প্রস্তুত আছে, হিম্মত হবে না শিলচর থেকে গুন্ডা নিয়ে, বেরেঙ্গা মধুরবন থেকে গুন্ডা নিয়ে অত্যাচার করার। শেষ হয়ে গেছে, মানুষ প্রস্তুত। আর আমি জনগণকে বলতেছি যে আপনাদের ভোট, আপনাদের ইমান ইবাদত, আপনাদের হক, আপনারা আপনাদের হককে নষ্ট করতে দেবেন না, প্রস্তুত থাকবেন। যে তাইসা ওরা বের হতে পারবে না, ওরা বের হতে পারবে না। অস্ত্র নিয়ে ওদেরকে ঘেরাও করবেন, অ্যারেস্ট করাবেন, পুলিশকে দেবেন। আর আমি প্রশাসনকে বলতেছি, নিরপেক্ষতা বজায় রাখুন। ক্রিমিনাল যারা আছে তাদেরকে শনাক্ত করুন, বলুন, নাহলে শুনাইতে এমন অশান্তির সৃষ্টি হবে। আমি আমার ব্যাপারে আমি প্রশাসনকে দিয়েছি। সেই আমিনুল সাহেব 2001 ইলেকশনে আমার উপরে অস্ত্রশস্ত্র নিয়ে আক্রমণ করেছেন। আমি বারবার শুনাইবাসীকে বলছি, যদি আমি বিধায়ক থাকা অবস্থায় আক্রমণ করেছেন তাহলে আপনাদের কি অবস্থা হয়েছে দেখেন। গত ইলেকশনে হারিয়ে জবাব পেয়েছে। আর যদি ওনাদেরকে আপনারা জিতান, চাहे आरएसएस এর দলকে আর চাहे টিডিএম এর দলকে, তাহলে আপনাদের ভবিষ্যৎ ক্ষতি হবে। আমি সেটাই গ্রামে গঞ্জে গিয়েছি, আজকে 8 মাস থেকে দেখতেছি আমিনুল সাহেবের মুসলমানদের মধ্যে ভোট নেই। আমিনুল সাহেবের ভোট হিন্দু ভাইদের কাছে নেই। হিন্দু ভাইরা বলেছে, আমরা বলেছি আমরা মনে বসলাম তাই পয়সা লাগাই দিবা আর আমরা ব্রাহ্মণ হইবা, কিন্তু তাই না আমরা পূজা দেখাইয়া আমরা মন জয় করিয়া ভোট দিয়া আমরা রেডিয়া লুটাইছো। তাই আমরা তাহলে ব্রাহ্মণ হই না আর পয়সা লাগাইতাম না, ভোটও দিতাম না। তাই মুসলমান ভাইরা জানি যেখানে এখন হিন্দু ভাই দুয়াই, তারা কি তা আড়ুয়ানি? আমরা হয়তো গরম জিনিস খাই, গরম মাংস খাই, মাথা গরম থাকে। হিন্দু ভাইরা দুধ খায়, কলা খায়, চিরা খায়, সবজি খায়, তারার মাথা ঠান্ডা, তারার মাথা ব্রেন ঠান্ডা। তাই তারা ঠান্ডা মাথায় দেখতেছে। হারে ভোট দিলে শোনাই সুন্দর হইব, তাদের সুন্দর হইব। আমি জানি, তাহারা জানেন, আপনারা শোনাইবাসী মুসলমানরা জানেন, সব সম্প্রদায়ের মানুষ শান্তি চায়। এই নির্বাচনটা হলো শান্তির, এই নির্বাচনটা হলো অশান্তির সৃষ্টি করা। তাই সেটা কিছু বলবেন আপনি? সাধারণ মানুষ প্রায় বলে থাকেন ওষুধে ভেজাল, জীবন সংগ্রামে ভেজাল, খাবার জিনিসপত্রে ভেজাল, শিক্ষায় ভেজাল, রাজনীতিতে ভেজাল। এই কথাটি কতটুকু সত্য? সত্যি বলা, কারণ আজকে মোদির জমানায় যারা অগ্রগতি হচ্ছে, যেসব কোম্পানির সব ব্যবসা তো মোদির, সব ব্যবসা তো আপনার আপনার অনিল আম্বানি, মুকেশ আম্বানির। তাই বেজাল বেশি হচ্ছে, হরি লুটের মতো হরি লুট হচ্ছে। আরে ভাই, আমি বাংলাদেশে গিয়েছি, দেখেছি সেখানে এত বেজাল নেই। ফুড অ্যান্ড সিভিল সাপ্লাই সবসময় খানির মধ্যে চেক করে, সবসময় ডাক্তার গিয়ে চেক করে, হোটেলে চেক করে। আজ পর্যন্ত দেখি নাই। হেলথ ডিপার্টমেন্ট গিয়ে চেক করেছে, আজ পর্যন্ত দেখি নাই। সব জিনিসে ভেজাল ভেজাল ভেজাল। বর্তমানে বরাকের বাঙালিদের অবস্থানটা কোথায় শুনেন? আসামে কোনদিনই বাঙালি চিফ মিনিস্টার হতে পারবে না। হ্যাঁ, আমি মানি বাঙালি, হিন্দু, মুসলমান আসামের মেজরিটি, কিন্তু কোনদিন এই যে উগ্র সাম্প্রদায়িকতা যারা রাজনীতি করে, তারা কোনদিন মুসলমানদের সাথে হিন্দুদের মেলাতে দেবে না। আমরা সবাইকে ভালোবাসি, কিন্তু বাঙালির অবস্থা, আমি তাদেরকে সম্মান করি, স্নেহ করি, ক্ষমতা দিই।
রাজনীতিতে খুবই খারাপ অবস্থা। সেই সত্য পরিণত হবে না যে আসামকে ত্রিপুরা বানাবার, কোন সময় হবে না, অন্য কোন জনগোষ্ঠী মানবে না। তাই ওনাদের স্বপ্নই থাকবে। আর সাম্প্রদায়িকতাবাদ যারা করে তারা সবসময় হিন্দু মুসলমান পাকিস্তান হিন্দুস্তান, কি হিন্দু মুসলমান পাকিস্তান হিন্দুস্তান এইরকম, সেই কথা মানুষে বিশ্বাস করে না, সেদিকে কান দেবে না। আপনার মতে একজন রাজনৈতিক নেতার সংজ্ঞা কি, বা নেতা বলতে কি রাজনীতিক? আমার সময় যারা ছিলেন ভালো ভালো নেতা ছিলেন। বিমলাংশু রায় একজন ভালো মানুষ ছিলেন, উনি শান্তিপ্রিয় লোক ছিলেন। আর বহুত উপত্যকাতে কিছু আছে, তাই আমার মতো সংখ্যা 70 মধ্যে 3-4 জন হবেন। বাকি সবাই রাজনীতিতে আগমন ব্যবসার জন্য। নেতা বলতে মানে কাকে বুঝায়? যে যারা মানে ব্যক্তি ইলেক্টেড জনগণের ভোটে যারা নির্বাচিত হয়েছে। আপনি দেখেন আজকে যেসব নেতারা নেতা হয়েছে ওরা মাফিয়া ডনদের সঙ্গে জড়িত, ম্যাক্সিমাম মাফিয়াদের সঙ্গে জড়িত। তাই জনগণ সবাই অবগত যে কি রাজ চলতেছে, গণতন্ত্রের রাজ চলতেছে না মাফিয়াতন্ত্র চলতেছে। বরাক উপত্যকার নেতামন্ত্রীরা কি ব্রহ্মপুত্র উপত্যকার নেতামন্ত্রীদের উপর নির্ভরশীল? হ্যাঁ, ঠিকই। আজকে বিজেপি সরকারে এসেছে, আজকে বিজেপির যারা আছে, পরিমল বাবু আছেন, অন্যান্য বিজেপির বড় বড় তাকড়া নেতারা আছেন, কোথায় গিয়েছে মানুষের চাকরি? 80,000 চাকরি মানুষকে লুণ্ঠন হচ্ছে, আপনারা নীরব কেন? তাই ব্রহ্মপুত্র উপত্যকার সিগন্যাল বরাক উপত্যকার বাঙালিদের উপরে যেভাবে আসে সেইভাবে ওরা নীরব থাকেন। সবকিছু লুট হচ্ছে আর নীরব দর্শক ভূমিকা পালন করতেছেন বিজেপি ভাইরা, অত্যাচার হচ্ছে। তাই হুকুমের গোলাম যে একটা বলে, তাই ওরা ওদের বিরুদ্ধে মুখ খুলতে পারেনি। আমার সময় আমি সরকারের জন্য আমি প্রতিবাদ করেছি, প্রতিবাদ করে ঝগড়া করে ওদের সঙ্গে আমাদের হক যেটা ছিল শোনাই আমি এনেছি। তখন সরকার বেতন দিতে পারে না স্টাফদেরকে। সেই সময় এই দুর্দিনে 10 বছরে আমি কি করেছি না করেছি আপনারা সবাই অবগত। আর আমি ওদের গোলাম নই, ব্রহ্মপুত্র উপত্যকার কোন নেতার আমি গোলাম নই। আমি আদর্শবাদীদের গোলাম। যদি কোন নেতা আদর্শবাদী ব্রহ্মপুত্র উপত্যকাতে, তাহলে আমি তাকে সম্মান করব, তার কথা মানব। কিন্তু আমার জানা মতে নেই। আমি গিয়েছিলাম কি আপনার রাইজের দলের সঙ্গে, দেখেছি বহুত দিন অবজার্ভ করে দেখলাম যে বরাকের জন্য ওদের প্রেম ভালোবাসা নেই। লুরিন জ্যোতি আমাকে নিয়েছে, আলাপান হচ্ছিল আমার, লুরিন জ্যোতি আমাকে বললো যে আপনার ইলেকশনে খরচা দেবো, টিকিট দেবো। আমি বলেছি টিকিটের জন্য খরচার জন্য আমি নেই। আপনার স্টেট কমিটির লিস্টটা দেখি, স্টেট কমিটিতে দেখলাম যে ম্যাক্সিমাম বাঙালি এবং বরাক উপত্যকা বিদেশি লোক কমিটিতে আছে। আমি বলেছি আমাকে চেয়ারম্যান দাও, আর চেয়ারম্যান না, আমাকে জেনারেল সেক্রেটারি দাও। আর বরাক উপত্যকাতে হিন্দু মুসলিম জ্ঞানীগুণী লোক আছেন, তাদের 10-12 জনকে আপনি সেন্ট্রাল কমিটিতে স্থান দেন। তাই ওনারা দেখলেন যে সেন্ট্রাল কমিটিতে আসলে ওদেরকে দাবাতে পারবো না, তাই আমার সঙ্গে কথা দিয়ে দ্বিতীয়বার আলাপ করেন নাই। তাই আমি শেষ পর্যন্ত দেখলাম যে সমাজবাদী আদর্শবাদী, এমনিও সমাজবাদী থেকে আমাকে বিতাড়ন করে নাই কোনোদিনও। আর আমি সমাজবাদী থেকে কোনো পিটিশন দিয়ে যে আমি আপনাদের দল থেকে বের হয়েছি এমন কোনো কিছু হয় নাই। তারা অত্যন্ত খুশি, সব খবর টাইম টু টাইম দিল্লি থেকে লখনৌ থেকে পাচ্ছে, আমার সঙ্গে যোগাযোগ করছে। আপনারা দোয়া করবেন, সমগ্র বরাকবাসীকে বলছি যে আমার জন্য দোয়া করবেন। খাটিগড়াবাসীকে বলছি যে আপনারা চিন্তা ভাবনা করে ভোট দেবেন। বড়খলাবাসীকে বলছি
যে আপনারা চিন্তা ভাবনা করে ভোট দেবেন, নাহলে অত্যন্ত সামনে বিপদ এসেছে। হিন্দু ভাইকে মুসলমানকে বলতেছি যে সাম্প্রদায়িকতা দূর করুন, সমৃদ্ধি সহযোগিতা সব জাতি ধর্ম বর্ণের সঙ্গে রাখুন, সুন্দর হবে। স্যার, আপনার বরাক উপত্যকায় আপনাদের সমাজবাদী দলের যারা প্রার্থীরা আছে কতজন জয়যুক্ত হবে? শুনেন, সমাজবাদী দলটা হলো সমাজের বাদী পক্ষের সঙ্গে থাকে, সমাজের বিবাদী পক্ষে নয়। আমাদের সমাজবাদী দলটা হলো অত্যন্ত আদর্শশীল দেশপ্রেমী দল। সমাজবাদী দল থেকে আমি বিদায় করেছি, কাজও সুন্দর হয়েছে। সমাজবাদী দলের টিকিট আজ পর্যন্ত যতটা নিয়েছি, এক নয়া পয়সা খোদার কসম হইতেছি, আল্লাহর কসম, 1 টাকা চাইছে না, বরং মানে সাহায্য করে তারা। এত আদর্শবাদী দল কই পাইবা? কংগ্রেসের টিকিট কিনা বেচা হয়, বিজেপির টিকিট কিনা বেচা হয়, ইউডিএফের টিকিট তো বদরুদ্দিন সাহেব নিজে কইছেন 10 কোটি টাকা ওপেন ডিক্লিয়ার করছে, তাই সবে টাকা দিয়া ভোট আনছে। আমরা 3 জন মাত্র নিয়েছি, আমরা বেশি দেই নাই। আমরা রাতাবাড়িতে 1 জন দিয়েছি, নর্থ করিমগঞ্জে 1 জন, আর সোনাইতে আমি। এই যে নেক্সট সরকার আসতেছে, আহোম রাজত্ব ধ্বংস করেছেন তরুণ গগৈ। আহোমদের এই সর্বানন্দ সানোয়াল সরকারে, সর্বানন্দ সানোয়াল হলেন আপনার এই যে কাছারি, সানোয়াল কাছারি। তাই আহোম রাজ ধ্বংস এক কাছারি রাজ এসেছে। সর্বানন্দ সানোয়াল এই 5 বছরের মধ্যে একজনই আহোম ক্যাবিনেট মন্ত্রী দেন নাই। আহোম রাজত্ব শেষ হয়েছে, কাছারি এবং যে আপনার কুচ রাজত্ব এসেছে। তাই কংগ্রেসের অবস্থা অত্যন্ত শোচনীয়। আমি আসামের বরাকের সবাইকে বলতেছি যে কংগ্রেসের অবস্থা খারাপ। আমার অ্যাসেসমেন্টে 34 থেকে 35টা কংগ্রেস এবং ইউডিএফ সিট আসবে। অন্যান্য ছোটখাটো দল অনেক আছে, তাই এই সরকারটা হবে কোয়ালিশন, মিলিমিশি সরকার হবে। সেটা আসামের বুদ্ধিজীবীরা, আপনারা সাংবাদিক ভাইরা, জ্ঞানী গুণীরা জানে। তাই আমি 2 বারের বিদায় করেছি। আমি রাজনীতিতে অনভিজ্ঞ নই, বিজ্ঞ লোক। তাই সোনাইবাসী যদি আমাকে জিতায়, আগেই বলতেছি না, দেখবেন আপনারা আমাকে কি পান। আজ পর্যন্ত সোনাইতে মৈলক চৌধুরীর পরে 6 মাসের জন্য আলতাফ হোসেন দিয়ে সোনাইতে জিতে মন্ত্রী হয়েছিলেন। আজ পর্যন্ত সোনাই কনস্টিটিউয়েন্সিটা অত্যন্ত পিছপড়া, অবহেলিত। সন্তোষ মন কংগ্রেসে সোনাইবাসীকে নিয়ে হরিলুট দিয়েছেন। মৈলক চৌধুরীর মাত্র কিছুদিনের সময়ের জন্য বরাকে যে উন্নতি হয়েছে, সন্তোষ মনের 30 বছর রাজনীতিতে কিছুই বরাককে দেন নাই এবং সোনাইকে দেন নাই। ল্যাট্রিন উদ্বোধন করতে গেলে সন্তোষ মন গিয়েছেন, আসার সময় মিথ্যা কথা বলেছেন, মিথ্যা কথা বলেছেন। রসুল্লাহ বলেছেন, যারা রাজনীতিতে অত্যাচার করবে, জুলুম করবে, তাদের বংশ ধ্বংস হবে। রাজনীতি অত্যন্ত পবিত্র জিনিস। আজকাল দেখা যায় হাটে বাজারে গরুয়ে ছাগলে পলিটিক্সের মাত মাতেন, সেটা অত্যন্ত কঠিন জিনিস, অত্যন্ত বিবেচনার জিনিস, তীক্ষ্ণ বুদ্ধির জিনিস। দেশ বাঁচাতে হলে সবাই সত্যের পথে আসুন। ধন্যবাদ আপনাকে আনোয়ার হোসেন লস্কর মহাশয়, আপনাকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি আমাদের চ্যানেলের পক্ষ থেকে। আপনার রাজনৈতিক জীবন এবং আপনার পারিবারিক জীবন এবং আপনার সামাজিক জীবনে উন্নতি ঘটুক এই বলে আমাদের অনুষ্ঠান। আমিও সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ রইল, আদর রইল, নমস্কার রইল। আপনাদের জীবন সৌন্দর্য করুন।